এমনি ভাই আপনার রিপোর্টগুলো সব পাইছেন? হার্টের রিপোর্ট ঠিকঠাক আছে? আজকে সকালবেলা গিয়েছিলেন ডাক্তারের কাছে? কালকে রেফারি মহা অন্যায় করেছে বার্সেলোনার সঙ্গে। ইট ওয়াজ লাইক রেফারি ভার্সেস বার্সা ইন্টারে। অনেকে হয়তো চিন্তা করছে যে প্রবাসী প্লেয়াররা বা আমাদের দেশের প্লেয়াররা আসলে লোকাল প্লেয়ারদের পরে, আমি এটা কখনো দেখি না। আমি বরং এখানে একটা হেলদি কম্পিটিশন তৈরি হবে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অল টাইম ক্লাসিক সেমিফাইনাল 13 গোল থ্রিলার যেটাই বলেন এখন, এই ম্যাচটি যারা দেখেছেন পুরো 120 মিনিট আসলে এইভাবে টিভির পর্দায় চোখ আটকে থাকার কথা। বাট তারপরেও হয়তো খুব যারা আশাবাদী ইন্টার ফ্যান কিংবা অ্যান্টি বার্সা যদি বলি, তারা হয়তো বা 50 মিনিটস পরে অনেক বেশি মানে নিশ্চিন্ত হয়ে কেউ কেউ যদি ঘুমিয়েও থাকেন, এরপরে আসলে ঘটেছে ঘটনাটা। সেকেন্ড হাফে যেভাবে কাউন্টার অ্যাটাক থেকে বার্সেলোনা ঘুরে দাঁড়ালো এবং যেটা বললাম যে একটা অল টাইম ক্লাসিক সেমিফাইনাল আমরা দেখলাম চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের। এটাই হচ্ছে ফুটবল, অ্যাটাক কাউন্টার অ্যাটাক, এবং এটা প্রতিনিয়তই ঘটতে থাকে আসলে ফুটবল দুনিয়ায়। এবং সেটা নিয়ে আমাদের অনফিল্ডের নতুন শো পাওয়ার প্রেজেন্স কাউন্টার অ্যাটাকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির, এবং আজকে আমাদের সঙ্গে আছেন এমন একজন যিনি আসলে তার বেশ কষ্ট হয়েছে আমার তাকে আনতে, অনেকেরই প্রতিনিধিত্ব করবেন তিনি আজকে, জাহিদ হাসান এমিলি। এমনি ভাই আপনার রিপোর্টগুলো সব পাইছেন? হার্টের রিপোর্ট ঠিকঠাক আছে? আজকে সকালবেলা গিয়েছিলেন ডাক্তারের কাছে? না, বার্সেলোনার জন্য সবসময় আসলে এরকমের একটা প্রিপারেশন নিয়ে থাকতে হয়। লাস্ট আপনি যদি দেখেন লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর থেকে, মানে আই থিঙ্ক 2015-এ তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে লাস্ট। তারপর থেকে তো আসলে সবসময় আমরা মানে বার্সেলোনা কবে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে বা ভালো করবে ওইটার জন্য একটা ওয়েটিংয়ে থাকতে হয়। এবং এবার আসলে অনেক আশায় বুক বেঁধেছিলাম যে এবার হয়তো সেই খরাটাকে কাটতে যাচ্ছে। বাট আপনি যদি ওভারঅল দেখেন, আমি বলবো যে বার্সেলোনা আবার কবে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে আমি আসলে সেরকম কোনো হোপ দেখি না টোটালি। কারণ যারা 3 মিনিট লিড ধরে রাখতে পারে না, তারা আসলে চ্যাম্পিয়ন্স লিগ কবে জিতবে সেটা তো আসলে একটা কোশ্চেন থাকে। এবং খুব আশা করেছিলাম যখন আপনার রাফিনা গোলটা দেয়, হ্যাঁ 87 মিনিটসে, এবং যেভাবে স্ট্রংলি কামব্যাক করছিল, একদম হ্যাঁ, আমরা মনে করছিলাম যে ম্যাচটা হয়তো শেষ। তো তারপর থেকে আসলে তো আমরা সবাই দেখছি ম্যাচটা কি হচ্ছে। ফুটবলের একটা মানে স্পষ্ট কথা আছে, আপনি যদি ডিফেন্স ঠিক রাখতে না পারেন কখনই ম্যাচ জিততে পারবেন না, যত গোলই দেন না কেন। কারণ ডিফেন্স তো আসলে গোল কনসিড করলেই কিন্তু খেলা শেষ। বার্সেলোনার ডিফেন্স নিয়ে অনেক কথা হচ্ছে, আরও হয়তো বেচারা খুব বিপদেই পড়ে গেছেন। কিন্তু আপনি যে কথাটা বলেন, আমি যদি তার একটু ঘুরে উল্টোটা বলি, যে বার্সেলোনা এখন এমন একটা দল হয়ে গেছে যাদেরকে মনে হচ্ছে বারবার তারা ফিরে আসে, কামব্যাক কিং কেউ কেউ বলছিলেন বার্সেলোনাকে। আপনি যদি দেখেন ইন্টারের সঙ্গে ফার্স্ট লেগে, সেকেন্ড লেগেও তাই, দুইবার পিছিয়ে পড়ে ফেরত আসা। সো এইটা এখান থেকেও তো পজিটিভিটি নেওয়ার আছে নাকি? না, ডেফিনেটলি ম্যাচ হারলে আপনার ভুলগুলি সামনে বেশি আসবে, আর আপনি যখন জিতবেন তখন কিন্তু অনেক ভুলগুলি কিন্তু চাপা পড়ে থাকবে। এটা টোটাল ফুটবলে, সারা পৃথিবীর ফুটবলে আপনি হারার পর আপনার ভুলগুলি খুব স্পষ্ট হবে। বাট আপনি যদি ওভারঅল ম্যাচে দেখেন 8-9 গোল হতে পারতো বার্সেলোনার। আমি মানে আর কি ইন্টারের সোমের আসলে টোটালি আনবিলিভেবল। আপনি যদি দেখেন ক্লিয়ার, যদি লেমিয়ান ইয়ামেলের শুটগুলি দেখেন, সেজনি সেভ করতে পারে নাই, সোমের সেভ করে কিন্তু দলকে নিয়ে গিয়েছে, টেনে নিয়ে গিয়েছে। এবং আপনি যদি একটা কাউন্টার অ্যাটাক স্পষ্ট দেখি, আমি 3-4 টাচে ভিতরে গিয়েছে এবং সম্ভবত ফারান গোলটা মিস করছে, এটাও সোমের সেভ করছে। এবং এটা নিয়ে আসলে অনেক কথা হচ্ছিল আমরা যখন খেলা দেখছিলাম। আপনারা নিশ্চয়ই মনে হচ্ছিল না যে কেন তোরেসকে তুলে নিচ্ছে না, লেভানডোভস্কিকে কেন নামানো হচ্ছে? আমি এটা আসলে লেভানডোভস্কি যেহেতু নেমেছে 90 মিনিটসে কিন্তু তাকে নামানো হয়েছে। হ্যাঁ, নামানো হলে একদম পিওর গোল স্কোরার, আপনার যখন ফিট থাকবে আপনি তাকে যদি ইউজই করেন, নট অনলি আর্লি, কেন তাড়াতাড়ি কেন হলো না, ওইটা কিন্তু একটা কোশ্চেন অবশ্যই এখন আসবে। তো এখন যেটা হয়েছে যে আমার অনেক কিছু হয়তো ইনজুরি ছিল, আর শেষ সময় দেখেছে যে আসলে এখন আর কোনো ওয়েও নেই, তখন হয়তো লেভানডোভস্কিকে হয়তো তারা নামিয়েছিল। আচ্ছা, আমরা আসলে ম্যাচ নিয়ে আর অনেক কথা বলবো। একজন বার্সা ভক্তর কথা তো শুনবে, আপনাদের যদি কথা থাকে, মন্তব্য থাকে নিচে জানিয়ে যাবেন। বাট আমরা একটু আসলে ম্যাচ অ্যানালিটিক্সে যেতে চাই। ম্যাচের পরিসংখ্যান যদি আমরা দেখি যে ম্যাচের গোল স্কোর হিসাবে বা ম্যাচ অবভিয়াসলি ফাইনালে ইন্টার মিলান ফর দ্য থার্ড টাইম এবং গত 3 বছরে দ্বিতীয়বার অসাধারণ পারফরমেন্স বার্সেলোনার জন্য, হয়তোবা অবশ্যই হতাশার, কিন্তু পরিসংখ্যান বলবে ভিন্ন কথা। আমি যদি ম্যাচ শেষের স্ট্যাটস দেখি, শুরু থেকে বার্সেলোনা যেভাবে প্রেস করে খেলেছে ইন্টারকে, এবং প্রথম থেকে বল পজিশন 60% প্লাস ছিল, যেটা ম্যাচ শেষে অলমোস্ট অ্যারাউন্ড 70% গিয়ে দাঁড়িয়েছে। অ্যাটেম্প বার্সেলোনা বেশি ছিল, 22 অ্যাটেম্পস, 13 অ্যাটেম্পস হচ্ছে ইন্টার মিলানের। অ্যাটাক 84 বার তারা অ্যাটেম্প করেছে। সেম কর্নার তারা বেশি পেয়েছে, যদিও বার্সার কর্নার আসলে কখনোই খুব বেশি কাজের হয় না, হিস্ট্রি সেটাই বলে। পাসিং অ্যাকিউরেসি অবভিয়াসলি এই জায়গাটায় বার্সেলোনা অনেক বেশি এগিয়ে থাকবে।
পাস কমপ্লিট করছে, মানে ইনসেন 675, 675টা পাস কমপ্লিট করেছে বার্সা, ইন্টার পাস কমপ্লিট করেছে 223টা। এছাড়া আমরা দেখেছি বল রিকভার করেছে অবশ্যই ক্ষেত্রে ইন্টার বেশি, অফসাইড 9বার ইন্টার হয়েছে, 2বার বার্সেলোনা। সেভ যেটা আমরা বলছিলাম, সোমার 2 লেগ মিলিয়ে 14টা সেভ করেছে, গত এই এক ম্যাচে 7টা সেভ করেছে। সোমারকে নিয়ে মানে আসলে তাকে আমরা দেখেছি ইউরোতে, ওয়ার্ল্ড কাপে, কিন্তু আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে সোমার অসাধারণ একটা রাত কাটলো তার। দেখেন সেজনি যে গোলগুলি কনসিড করেছে, হ্যাঁ আমার কাছে মনে হয় যে সোমার ওইগুলি সেভ করেছে। আপনি যদি কিছু গোলগুলি যদি দেখেন তো ম্যাচ তো আসলে ডিফারেন্সটা হয়েছে কিন্তু সেখানেই আনবিলিভেবল কিছু সেভ দিয়েছে, আনবিলিভেবল আমি বলবো। এবং ওগুলি গোল হলে ক্লিয়ার বার্সেলোনা মানে স্কোর শিটে হয়তো দেখা যেত 7-8 গোল হয়ে যেত, সত্যি কথা যেটা। এবং যখন আপনি দেখেন বৃষ্টি পড়তেছিল, প্রচুর বৃষ্টি পড়তেছিল, এবং খেলাটা যখন পুরো ফাস্ট হয়ে গেছিল, ওই কাউন্টার অ্যাটাকের ওই বল তো সেভ করা কখনোই, যেটা আমি বললাম যে 4টা সেভিতে চলে আসছে ফারান তোরেস, এটা ইটস জেনুইন গোল। অন্তত ইয়ামালও তো হ্যাটট্রিক হয়ে যেত সোমার না দাঁড়ালে সামনে। হ্যাঁ, এবং আমি বলবো যে ইটস আনবিলিভেবল। এবং আমি সবসময় বিশ্বাস করি, এবং আমি চ্যাম্পিয়ন্স লিগের এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি যে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে ওয়ান ম্যান শো যে কথা আছে, কোনো প্লেয়ারকে সেটা করতে হবে। যদি রিয়াল মাদ্রিদের ক্ষেত্রেও দেখেন, এর মধ্যে সব থেকে বেশি চ্যাম্পিয়ন্স লিগ জেতা, এবং বার্সেলোনা বা যারাই জিতেছে, আপনি যদি একটু অতীত হিস্ট্রি দেখেন, প্রত্যেকটা দলেই কিন্তু একজন প্লেয়ার কোনো না কোনো ক্ষেত্রে দাঁড়িয়ে গিয়েছে। কথা শুনে মনে হয় আমরা যদি ইন্টারের দিকে তাকাই, ইন্টারের ক্ষেত্রে এক্ষেত্রে আসলে আমরা যদি ওয়ান ম্যান, অবশ্যই সোমারের কথা বলা আছে, বাট ডামফ্রাইস কি অসাধারণ তিনি ফার্স্ট লেগে এবং এই লেগে ও 2টো অ্যাসিস্ট। এবং আমি দেখছিলাম যে এই বেচারার যিনি হচ্ছে 2টো গোল করেছেন, 3টা অ্যাসিস্ট করেছেন, মানে সব মিলে সেখানে এই সিজনে তিনি মাত্র আগের 39টা তার যে চ্যাম্পিয়ন্স লিগে তিনি খেলেছেন, সেখানে মাত্র একবার তিনি শুধুমাত্র গোল ইনভলভমেন্টে ছিলেন, সেখানে মাত্র 2 লেগেই তার 5টা গোল ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ডামফ্রাইসকে নিয়ে কি বলবেন? দেখেন ডামফ্রাইসের ব্যাপারটা হচ্ছে যে সে কিন্তু আপনি নট অনলি ইনচার, আপনি যদি হল্যান্ডও দেখেন, হল্যান্ডও কিন্তু সে সেম রোল, মানে সেম রোলেই খেলে, মানে অলমোস্ট সে, মানে আমার ডামফ্রিজের ব্যাপারটা হয়েছে যে আপনার রাইট ব্যাক ড্যানি আলভেজের কথা মনে পড়ে যায় টোটালি। এবং সে সবসময় চেষ্টা করে প্রত্যেকটা অ্যাটাকে পার্টিসিপেট করার, অ্যাট দ্য সেম টাইম কন্ট্রিবিউশন করার টিমকে, গোল করানো সব। আপনি যদি ফার্স্ট লিগে দেখেন এবং গোল ঠেকানো, হ্যাঁ ঠেকানো, ও মাই গড। হ্যাঁ, তো এসে আমি বলবো ভেরি এনার্জেটিক প্লেয়ার। হ্যাঁ, যেভাবে ওভারল্যাপ করে, অ্যাট দ্য সেম টাইম কুইক ট্রানজিশন পিরিয়ডে যেভাবে ডিফেন্সিভ রোলটা পালন করে, আনবিলিভেবল। এই ধরনের প্লেয়ার আসলে দেখবেন যে একটা দলের জন্য যে কতটা ইম্প্যাক্ট ফেলে, সেটা কিন্তু দেখেন এই যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা চলে গিয়েছে, অলমোস্ট কিন্তু এখন একটা স্টেপ রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সুতরাং আমি যেটা বললাম যে কিছু প্লেয়ারকে এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করতে হয় চ্যাম্পিয়ন্স লিগ জেতার ক্ষেত্রে, সবসময় আমরা দেখেছি। তো সেখানে আপনি ডেমফ্রিজের কথা বলেছেন, দেখেন এবং এখানে লাউতারো মার্টিনেজের কথাও বলতে হয়। ফুল ফিট না এক্স্যাক্টলি, গোল একটা কিন্তু করে দিয়েছে, বড় ঝুঁকি কিন্তু শুরুতেই গোলটা করে দিয়েছে। সো চ্যাম্পিয়ন্স লিগ জিততে গেলে এই ধরনের কিছু প্লেয়ারকে ক্লিক করতে হবে। সুতরাং আমি বলবো যে ইন্টার ইজ অসাধারণ, এবং বার্সেলোনা মানে এত বল পজিশন রাখার পরও, এত চান্স ক্রিয়েট করার পরও ম্যাচটা যেভাবে তারা বের করে নিয়েছে, আমি বলবো আনবিলিভেবল। এখানে আপনার সিমন ইনজাগির কথা বলতেই হয় এক্সট্রা করে। দেখেন যখন কিছু প্লেয়ার টায়ার্ড হয়ে গেছে, স্পেশালি তাদের মাঝখানে দুজন প্লেয়ার যখন টায়ার্ড হয়ে গেছে, সে কি করেছে, ফ্রেশ প্লেয়ার নামিয়ে দিয়েছে, এবং তারাই কিন্তু ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিয়েছে। এই ক্ষেত্রে বোধহয় হ্যান্সি ফ্লিক খানিকটা পিছিয়ে ছিলেন। ডেফিনেটলি আপনি যখন লিডে থাকবেন এবং খেলা যখন 87 মিনিটস, আমি আসলে কোনো কোচের সমালোচনা বা আলোচনা এটা আমার পক্ষে করা সম্ভব না, বাট ইটস পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাকে যেটা মানে সারা পৃথিবীর ফুটবলে এইটা হয়, আপনি যখন আপনার হাতে 3 মিনিট আসতে আপনি লিডে রয়েছেন, হ্যাঁ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে একটা পা আপনি অলরেডি চলে গিয়েছে, তখন আপনার তো আর অ্যাটাক করার দরকার নেই। আপনি দেখেন আকেরভির গোলটা আপনি দেখেন, হ্যাঁ তখনও বার্সেলোনার সব প্লেয়ার অ্যাটাক। রাইট, ভেরি আনফরচুনেট। তবে আমরা হয়তোবা যখন এটা নিয়ে কথা বলছি, অনেক কিছুতে আমাদের দ্বিমত হচ্ছে, হয়তো আপনাদেরও হবে আমার কথা বা জাহিদ হাসান এমএলএর কথাই, কিন্তু একটা জায়গায় বোধহয় সবাই একমত হবে যে কালকে রেফারি মহা অন্যায় করেছে বার্সেলোনার সঙ্গে। ইট ওয়াজ লাইক রেফারি ভার্সেস বার্সা ইন্টারের চেয়ে, নাকি এমএলএ ভাই? তাই মনে হচ্ছিল ফার্স্ট পেনাল্টিটা, কমেন্টস দেখে, কারণ অনেকে এরকম বলেছেন, ইভেন কোচ এটা বলেছেন। এবং হ্যাঁ, আমি ফার্স্ট পেনাল্টির বিষয়ে আসতে চাই। পেনাল্টিটা আমার কাছে মানে ক্লিয়ার, সত্যি কথা যে প্লেয়ারের
পয়েন্ট অফ ভিউ থেকে এটা আমার কাছে তেমনটা ক্লিয়ার মনে হয়নি। বাট এখন রেফারি অনেক সময় হিজ হিউম্যান বিং, হ্যাঁ, সারা পৃথিবীতেই আসলে রেফারিরা ভুল করে, এটা কিছু করার নেই। বাট আমার কাছে মনে হয় যে পেনাল্টিটা সে আরেকটু চেক করতে পারতো এবং সে ডিসিশনের ক্ষেত্রে তার একটু হয়তো নলেজটা ইউজ করা উচিত। এটা কি পেছন থেকে ট্যাকেল করাটাই আসলে মেইন রিজন ছিল? আমার না, পিছন থেকে ট্যাকেল করার অনেক, শুনেন, রেফারির জায়গা থেকে কিন্তু অনেক ভিউ রয়েছে, হ্যাঁ, এবং এটা কিন্তু এখন তো যেহেতু ভিআর রয়েছে সবকিছু কিন্তু এখানে প্রত্যেকটা সময় কিন্তু তাকে নক করা হয়, কানেক্ট করা হয়, হ্যাঁ, তো সেই জায়গাগুলি আরো সে কনসার্ন থাকতে পারতো। এবং যেটা লেমিয়ান ইয়ামেলের ক্ষেত্রে সে রেফারি কিন্তু ওটা পেনাল্টি কল করেছিল, সেটা সে দেখাচ্ছিল একটু একটু, মানে তো এই ধরনের অনেক কিছু কিন্তু কমিউনিকেশন। এক্স্যাক্টলি, হ্যান্সি ফ্লিক এটাই বলেছেন যে যেগুলোই 50-50 চান্স ছিল সেগুলো সব ইন্টারের পক্ষে দিয়েছেন রেফারি। একমত না, এখন যেটা হয় যে ম্যাচ হারলে আপনি অনেক 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 কিছু আর কি আপনি কোশ্চেন সামনে দাঁড় করাতে পারবেন। বাট ইটস ট্রু যে বার্সেলোনার জন্য একটা ব্যাড লাকের রাত গিয়েছে আমি বলবো, কারণ বার্সেলোনা ম্যাচটা তো অনেকগুলো জিততে পারতো, হ্যাঁ, কারণ ওই পেনাল্টির পরে তারা যেভাবে সেকেন্ড হাফে কামব্যাক করেছে এবং যেভাবে আসলে একটার পর একটা অপরচুনিটি তৈরি করেছিল, আমি মনে করছি এই ম্যাচ কোনোভাবেই হারতে পারে না। বাট আপনি যদি দেখেন কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে বার্সেলোনা এক্সট্রা এফোর্ট দিতে গিয়েছে, যেটা এবং ডিফেন্সের ক্ষেত্রে এরিক গার্সিয়া যখন গোলটা করে দেয়, খেলা মোমেন্টামটা কিন্তু পুরো বার্সেলোনা নিয়ে নেয়, হ্যাঁ, নেওয়ার পরে তারপরে কি করা উচিত ছিল যে আপনাকে তো গোল সেভও করতে হবে, হ্যাঁ, তো প্রত্যেকটা অ্যাটাকে দেখা গেছে যে সেন্টার ব্যাগের দুইজন আর একজন থাকছে, সব অল আউট চলে গিয়েছে, এদিকে যে পিছনে একদম ফ্রি স্পেস তৈরি হয়েছে, এই স্পেসগুলি আসলে তেমন এই ম্যাচ নিয়ে আসলে অনেক কিছুই বলার আছে, কিন্তু আমাদের আরেকটা বিগ ম্যাচ ইজ ওয়েটিং, আর্সেনাল এবং পিএসজি, সেই ম্যাচে যাব। বাংলাদেশ ফুটবলে সমিত সোমকে নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা, সেটা নিয়ে কথা হবে এবং সোশ্যাল মিডিয়ায় কে কি বলছেন আপনাদের প্রশ্নের উত্তর সেসবও জানাবো আমরা। বাট একটা জায়গায় আমরা যখন যে আলোচনাটা ছিলাম পেনাল্টি, সেইখানে আই ওয়াজ এক্সপেক্টিং যে মার্টিনেজ নিজেই নিতে যাবেন শটটা, কিন্তু কালান হলুকে তিনি এগিয়ে দিলেন। মানে এইটার কি কোনো রিজন বা কি কারণ বলে মনে হতে পারে? ইটস এ কনফিডেন্ট আমার কাছে মনে হয়, যেহেতু সে একটা ইনজুরি কনসার্ন রয়েছে এবং এই ফুল ফিট ম্যাচ, এবং আপনি যদি তার ম্যাচের আগে একটা প্রেস কনফারেন্স দেখেন, সেখানে সে বলেছে লাস্ট 2 দিন সে ঘুমোতে পারেনি, সে একটা টেনশন কাজ করছে, সে খেলতে পারবে কিনা ম্যাচটা, পুরো এফোর্ট দিতে পারবে কিনা, ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ল্যাক অফ কনসেন্ট্রেট এবং কনফিডেন্ট, যার কারণে সে হয়তো পেনাল্টিটা টেকটা নেয়নি। এবং আমরা এই ম্যাচ নিয়ে কথা শেষ করব একটা জিনিস দিয়ে, বিকজ সামনে এল ক্লাসিকো, বার্সাকে আবার নামতে হচ্ছে এবং রিয়ালের সঙ্গে এই ম্যাচটার প্রভাব অবভিয়াসলি থাকবে। হ্যান্সি ফ্লিকের হয়তো ফিউচার নিয়ে নতুন করে কথা হতে পারে, যদিও আমরা এখন যে দলটা দেখছি, রাফিনহা, ইয়ামাল, পেদ্রি, এরা কি আসলে মূলত কি জাভির হাত দিয়ে, জাভির তো একটা অবদান নিশ্চয়ই আছে এখানে এবং সেটাকে হয়তো কন্টিনিউ করছেন হ্যান্সি ফ্লিক, সেই জায়গাটাই সামনে এল ক্লাসিকো এবং বার্সেলোনার এই হারের প্রভাব আসলে কতটা পড়তে যাচ্ছে দলে? অবদান আসলে অনেকেরই আছে বার্সেলোনার পিছনে, হ্যাঁ, বাট যেটা হয় যে এন্ড অফ দ্য ডে আপনার যদি কিছু টাইটেলস না থাকে তো ওই অবদানগুলি আসলে মানুষ তেমন একটা মনে রাখে না। দেখেন এখন তো সামনে শুধু লা লিগা আছে এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ, ভেরি ক্লোজ। আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে যেতে পারতেন, ওই ম্যাচটার গুরুত্বটা তেমন একটা, আমি বলবো যে তেমন একটা থাকতো, বাট এখন কিন্তু এই ম্যাচটার গুরুত্বটা আমার কাছে জিততেই হবে যদি আপনি লা লিগা জিততে চান। সো আমি বলবো যে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি অ্যাটাকিং থার্ডে যদি দেখেন, সো মেনি ট্যালেন্টেড প্লেয়ার, বাট হোয়ার ইজ ইউর ডিফেন্সিভ লাইন? দেখেন কোন্ডে যখন ইনজুরি হয়, আপনার রাইট ব্যাকে এরিক গার্সিয়াকে দিয়ে স্টার্ট করিয়েছেন, তো এই সব জায়গাগুলি আসলে আপনাকে খুব কনসার্নে থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আরন রোহকে আপনি পরে নামিয়েছেন, হ্যাঁ, তো বার্সেলোনার সেন্টার ব্যাক, রাইট ব্যাক, লেফট ব্যাক, এই জায়গাগুলি আপনি একটা সময় দেখেন জেরার্ড পিকে, কার্লোস পুয়েল, ডেনি আলভেস, জর্দি আলবা, এরা যখন ছিল তখন কত কম্প্যাক্ট ডিফেন্স ছিল। বাট লাস্ট 7-8-10 বছর আমি আসলে ওই জায়গাগুলি আসলে খুবই অবস্থা বোধহয় আসলে আমার মনে হয় রিয়াল মাদ্রিদের অনেকটা একই অবস্থা যাচ্ছে। রামোস বা খেদিরা তারা যখন চলে যায়, একটা বেশ বড় শূন্যতা ডিফেন্স। বাট রিয়াল মাদ্রিদ ব্যাকআপ কিছু প্লেয়ার তাদের ছিল, যার কারণে কিন্তু পরবর্তী সময় তারা লা লিগাও জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এই প্লেয়ারগুলি অ্যাবসেন্স হওয়ার কারণে। বাট বার্সেলোনা কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে ডিফেন্সিভ লাইন যাতে এখনো স্ট্রংলি আসলে তারা ওই জায়গাগুলি কোপ আপ করতে পারেনি। অলরাইট, একজন খুবই মানে বার্সার ডাইহার্ট ফান, এবার একই সঙ্গে খুব ডিসঅ্যাপয়েন্টেড জাহির হাসান এমিলির কথা আমরা শুনছিলাম। বাট এনিওয়ে, দিস ইজ ফুটবল, আমরা হয়তো বা জানি না এল ক্লাসিকোতেই হয়তো আরেক এমিলিকে আমরা দেখতে পারি। কিন্তু আমরা এই মুহূর্তে যে থ্রিলার ম্যাচটা নিয়ে কথা বলছি, 13 গোলস, আর উই এক্সপেক্টিং আ সিমিলার কাইন্ডস অফ রেজাল্ট টু নাইট? মানে আর্সেনাল পিএসজি কি আসলে একই রকম হাই ভোল্টেজ এরকম ম্যাচ হতে যাচ্ছে বলে মনে হয়? অবশ্যই দেখেন, আপনি যদি মানে বার্সেলোনা আর ইন্টারের ম্যাচটাই দেখি, মানে এতগুলা গোল, মানে কবে আমরা দেখেছি, এবং আমার কাছে মনে হয় যে একটা ভেরি এন্টারটেইনিং ম্যাচ দেখেছি। হ্যাঁ, তো এরকম ওয়ার্ল্ড কাপ ফাইনালের ফিল পাচ্ছিলাম না আর্জেন্টিনা ফ্রান্স, এতগুলা গোল, 13টা গোল, তারপরে মানে কত প্লেয়ারের চেঞ্জ, কত কিছু।
এই ম্যাচটা আমার মনে হয় আজকের রাতে ম্যাচটাও সেম হতে যাচ্ছে আর্সেনাল এবং প্যারিস সেন্ট জার্মেন। এই ম্যাচটার একটু আমি খালি ইনফরমেশনটা জানিয়ে রাখি যে এমিরেটসে গিয়ে কিন্তু পিএসজি জিতে এসেছে 1-0-তে, এবং আজকে আসলে আর্সেনালকে অসাধারণ কিছু করতে হবে, কারণ চ্যাম্পিয়ন্স লিগ হিস্ট্রিতেই হোম ম্যাচে হেরে অ্যাওয়েতে গিয়ে জিতে পরের গ্রুপে যাওয়ার ইতিহাস আছে মাত্র 2 বার চ্যাম্পিয়ন্স লিগ হিস্ট্রিতে। সো আর্সেনালকে অসাধারণ কিছু করতে হবে পার্ক ডি প্রিন্সেসে জিততে হলে। খেলাটা শুরু রাত 1টায় এবং সেই ম্যাচটা নিয়ে আমরা কথা বলছি। এবং এই ম্যাচের আগে আমি জাস্ট কিছু বেসিক ইনফরমেশন দিয়ে রাখি যে এর মধ্যে পিএসজি কিন্তু লিগ 1 টাইটেল জিতে নিয়েছে, আর্সেনাল অবশ্য টপ 5-এ আছে, কিন্তু দু দলই যে খুব ভালো সময় কাটাচ্ছে ঘরোয়া লিগ মিলে সেটা আসলে বলা যাবে না। পিএসজির জন্য একটাই ভালো খবর, মানে সবচেয়ে ভালো খবর যেটা, তারা হয়তোবা আনচেঞ্জড 11-এ নামাবে, বিকজ ওসমান ডেম্বেলেকে দ্য অনলি স্কোরার তাকে নিয়ে যে ইনজুরির সংখ্যা ছিল সেটা আপাতত কেটে গিয়েছে। বাট আর্সেনালের জন্য বেশ কিছু সংখ্যা আছে, যদিও তাদেরও সুখবর আছে, তাদের দিক থেকে আসলে থমাস পার্টি ফিরছেন, বাট হ্যাভার্টস এবং আরও অনেকে ইনজুরিতে আছেন। সব মিলে আপনার এই ম্যাচ নিয়ে আমরা এখন একটু ঢুকতে চাই। না, ইপিএলে যদি দেখেন লিগ টাইটেল অলরেডি লিভারপুল জিতে গিয়েছে, আর্সেনালের তো এখন সুযোগ একটাই চ্যাম্পিয়ন্স লিগ জিতা হয়, এবং সেইটার জন্যই কিন্তু তারা পুরোটা আজকে দিয়ে ঝাঁপিয়ে পড়বে, সেটা সত্যি কথা। এবং অ্যাট দ্য সেম টাইম প্যারিসও কিন্তু আসলে চ্যাম্পিয়ন্স লিগে সবসময় ভালো করে, ফাইনালে যা চ্যাম্পিয়ন হতে পারে না। প্যারিসের জন্য এটা একটা আমি বলবো যে অসাধারণ সুযোগ আসছে ফাইনালে যাওয়ার জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম ফাইনালে কী হবে সেটা তো আসলে পরে আমরা ডিসকাস করবো। বাট আপনি যদি এই ম্যাচটা দেখেন, আমি বলবো যে এটা আরেকটা ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে, ইটস নট এ সেমিফাইনাল। আমি বলবো যে ফাইনালের আগে ফাইনাল। আজকে গতকালকে রাতে একটা দেখেছি আমরা, আজকেও আমার কাছে মনে হয় সেম, কারণ আর্সেনাল অলরেডি বিহাইন্ড, পিছনে রয়েছে 1 গোলের। এবং আপনি যেটা বলেছেন আপনার কথাতেই কিন্তু অ্যান্সার রয়েছে যে হোম ম্যাচে গিয়ে আসলে একটা অ্যাওয়ার্ড টিম আসলে জিতা, 1 গোলের পিছনে থাকা, ওইটা আসলে আর্সেনালের জন্য খুব ভেরি ডিফিকাল্ট। এবং আর্সেনাল লিগের আমি সম্ভবত লাস্ট ম্যাচ তারা হেরে গিয়েছে, আপনি যদি লিগের লাস্ট ম্যাচ দেখেন। তো পারফরমেন্সের দিক থেকে অলমোস্ট কিন্তু 11 যদি দেখেন, এই 11 থেকে হয়তো 2-1 এদিক ওদিক হবে, বাট অলমোস্ট সেম দলকেই আপনি কিন্তু আর্তেতা নামাবে। বাট আমার কাছে এই ম্যাচটা তারা এক্সট্রা এফোর্ট দিবে এবং তারা জিততে চাবে, এবং যেটা হয়তো গেম প্ল্যানের একটা বড় অংশ থাকবে শুরুতে যত আর্লি গোল করা। হ্যাঁ, বাট প্যারিসে গিয়ে আপনি এটা ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি খেলতে হবে, লাইক ডেকল্যান রাইস যেটা আসলে করে দেখি, এই ধরনের পেলে আসলে তখন একটা কিছু হয়তো হয়ে যেতে পারে, এই ধরনের মিরাকেল কিছু দেখাতে হবে, আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট টু উইন প্যারিসের হোমে গিয়ে। বাট একই সাথে কিন্তু পিএসজিরও এই হিস্ট্রি আছে, যেটা আপনি বলছিলেন, তারা বহুবার এরকম নকআউট এসে বাদ হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে মাত্র একবার, এটা তাদের সেকেন্ড টাইম। আর্সেনাল 2006 সালের পরে আবারও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে যাচ্ছে। এবং আমরা যে দুটো টিমের কথা বলছিলাম, আমি দেখছিলাম যে আয়াক্স 1995 আর 96-এ একটা এরকম হয়েছিল, টটেনহাম হটস্পার সবশেষ 2018-19 সিজনে একইভাবে তারা ফার্স্ট লেগ হেরে, হোমে হেরে, সেকেন্ড লেগ আউটে গিয়ে জিতে এসেছিল। বাট গানার্সদের যে বিষয়টা আছে, তারা কিন্তু অ্যাওয়েতে দুর্দান্ত রেকর্ড, প্রচুর গোল তারা করছে, 16টা গোল করেছে তাদের সবশেষ 4টা চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে গেমে। সো আর্সেনালের অফকোর্স একটা ভালো সুযোগ সুবিধা আছে, কিন্তু একই সঙ্গে আমার 11 নিয়ে আসলে একটু চিন্তার বিষয় তাদের। গ্যাব্রিয়েল হেসুস, কাই হ্যাভার্টস সবাই ইনজুরিতে, জর্জিনো। বাট সেই জায়গাটাই পিএসজি আমার মনে হয় যে একাদশ নিয়ে তারা বোধহয় একটু নির্ভর থাকবে আর্সেনালের চেয়ে, আর্টেটার উপর চিন্তাটা একটু বেশি। না, ডেফিনিটলি ইটস ডিপেন্ড অন আসলে গোল স্কোরার আপনার কেমন আছে। হ্যাঁ, কারণ আপনি যদি দেখেন মার্টিনেলি, সাকা, তারপর হলে ওডেগার্ড, ডেকল্যান রাইস, বেসিক্যালি এরাই কিন্তু গোলগুলি করে। হ্যাঁ, নাম্বার 9-এ তো একটা বড় প্রবলেম রয়েছে কিন্তু আর্সেনালের। তো ওই জায়গাতে আসলে গোল করার জন্য কিন্তু আপনার মার্টিনেলি এবং সাকার দিকে কিন্তু আসলে দলটা মানে তাকিয়ে থাকবে, এবং ডেকল্যান রাইসের যে ক্লিকগুলি সেগুলি হয়তো আজকে করতেই হবে যদি ম্যাচ জিততে চান। এবং তবে নাম্বার 9-এর কথা, আপনি যে প্রবলেমের কথা বলছেন, আমরা কিন্তু মেরিনোকে গত ম্যাচে দেখেছি তার পজিশন চেঞ্জ করতে পারে। এই ম্যাচে প্রবাবলি তিনি নাম্বার 9 পজিশনে হয়তো বা খেলবেন, কারণ থমাস পার্টি যদি ফার্স্ট 11-এ থাকেন সেক্ষেত্রে। না, ইটস টোটালি ডিপেন্ড অন আসলে আপনি কোন ফরমেশনে খেলবেন এবং আপনার মানে অ্যাপ্রোচ কি থাকবে। ডেফিনেটলি আপনাকে, আমি ম্যাচ যদি আপনি জিততে চান, আপনি ফার্স্ট হাফে আপনাকে গোল করতে হবে। যেটা দেখেন ইন্টার মিলান কী করেছিল, ইন্টার মিলানের টার্গেটই ছিল যে শুরুতে যদি একটা গোল করে ফেলতে পারি তখন হয়তো তার গেম প্ল্যান একটা বড় চেঞ্জ আনবে। আর্সেনালও কিন্তু সেম, গোল করতে পারলে হয়তো তারা দেখা যাবে যে পরবর্তী সময় তাদের অন্য একটা অ্যাপ্রোচ থাকবে, বাট শুরুতে কিন্তু তাদের মেইন অ্যাপ্রোচ থাকবে গোল করা, কত কুইক করতে পারে। আদারওয়াইজ কিন্তু ডিফিকাল্ট, কারণ টাইম যত যাবে তত আপনার হেজিটেশন থাকবে, তত ফ্রাস্ট্রেশন তৈরি হবে, তখন কিন্তু আপনার সুযোগগুলো আপনি কাজে লাগাতে পারবেন না। এবং পিএসজি যেটা করবে, কম্প্যাক্ট ডিফেন্স রাখবে। পিএসজি কিন্তু দেখেন এই চ্যাম্পিয়ন্স লিগে ভুল করবেন, এবং এই চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি একমাত্র দল যে তারা আসলে সবসময় চেষ্টা করেছে ডিফেন্সিভ এবং মিডফিল্ডের ব্লকগুলি খুব পারফেক্ট করে। তারপরেও তাদের কিছু ভুল রয়েছে, স্পেশালি আপনি যদি মার্কুনিসের কথা বলেন, মাঝে মাঝে মানে একদম খুব বড় ভুল করে থাকে।
পাওয়ার চুমুকে অ্যাকশন। তো যেটা হয় যে দুই কোচেরও এখানে এক বড় একটা প্ল্যানের অংশ থাকবে, কেউ গোল কনসিড করতে চাবে না, আবার আর্তেতা চাবে কত কুইক গোল করা যায়। ওকে, আমরা এই ম্যাচের প্রেডিকশনটা একদম শেষে দেব। তার আগে আমরা যখন বিগ বিগ ম্যাচের কথা বলছি, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, এল ক্লাসিকো, তার আগে বাংলাদেশের ঠিক মাসখানেক পরে আসলে এরই মধ্যে যেটা শুরু হয়ে গেছে আলোচনা সিঙ্গাপুরের সঙ্গে হোম ম্যাচ, জাতীয় স্টেডিয়ামে আবার খেলা ফিরছে, 18,000 দর্শক, এবং এখন থেকে নাকি টিকিটের জন্য আলোচনা চলছে। আপনার কাছে নিশ্চয়ই লোকজন টিকিট চাইছে সিঙ্গাপুর ম্যাচের। সবচেয়ে বেশি আলোচনার বড় রিজন হচ্ছে আমরা হামজাকে এর মধ্যে দেখেছি, আরও একজন হয়তোবা সব কিছু ঠিকঠাক থাকলে সমিত সোমকে দেখতে যাচ্ছি। আরও এক্সাইটেড এমিলি ভাই? অফকোর্স সমিতকে নিয়ে তো আসলে অনেক আগে থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজ করছে, এবং হামজাকে তো অলরেডি বাংলাদেশ পেয়ে গিয়েছে। তিতুমির ভাই অনেস্টলি যদি বলি, মানে এখন যেটা বাংলাদেশ দলের ক্ষেত্রে দাঁড়িয়েছে, যে আপনি যেটা বলছেন যে জুনের 10 তারিখে ন্যাশনাল স্টেডিয়ামে যে ম্যাচটা হবে, ইটস ভেরি এক্সাইটিং ম্যাচ। এবং আপনি যেটা বলছেন যে ট্রুলি অনেকেই ফোন করছে টিকিটের জন্য, এবং অনেক আগে থেকেই যে ভাই টিকিট পাওয়া যাবে কিনা, 18,000 মানুষ দেখবে, একটা দুইটা টিকিট ম্যানেজ করা যাবে কিনা। মানে এইটা তো ফুটবলের জন্য আমি বলবো যে অফ দ্য ফিল্ড একটা বিশাল প্রাপ্তি। হ্যাঁ, কারণ এটা তো একটা সময় ছিল আমরা যখন আমাদের ক্যারিয়ারের শুরুর দিকে আসলে এরকমের লিগের ম্যাচ দেখার জন্য মানুষ টিকিট চাইতো, যেটা সত্যি কথা। তো ওই হাইপটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, এবং সামিত সোম যেহেতু আসলে বাংলাদেশ দলে খেলবে এবং হামজা যেহেতু খেলছে, দলটা আমার কাছে মনে হয় যে একটা স্ট্রং জাতীয় দল অলরেডি পরিণত হয়ে গিয়েছে। এবং স্ট্রুলি যদি আপনি দেখেন যে এই গ্রুপ থেকে কিন্তু আপনি এশিয়া কাপ খেলার এখন স্বপ্ন দেখতে পারেন, কারণ আপনার ম্যাচ সিঙ্গাপুরের সাথে, সিঙ্গাপুরকে যদি আপনি এখানে হারাতে পারেন, আপনি পয়েন্ট টেবিলে 4 পয়েন্টস হয়ে যাবে, এবং এই গ্রুপে কিন্তু সবার 1 পয়েন্টস করে রয়েছে। সুতরাং আমি মনে করি যে বেশ ভালো সুযোগ রয়েছে। এই সুযোগটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বেশ ভালোভাবে কাজে লাগাচ্ছে। ডিপেন্ড অন আসলে সামিত সোম এবং হামজাকে আসলে বাকি প্লেয়ার আসলে কিভাবে তাকে, একজন ডিফেন্সিভ মিডফিল্ডিং পজিশন, আরেকজন মিডফিল্ডে আছে, এবং বাকিদের আসলে ফুটবল অফকোর্স ইটস আ টিম গেম। বাট সামিত সোম সম্পর্কে কয়েকটি বেসিক ইনফরমেশন আসলে দেওয়া দরকার। তিনি মূলত সেন্ট্রাল মিডফিল্ডার, এবং কানাডার যুব দলগুলোতে তিনি খেলে এসেছেন, আন্ডার 18, 20, 21, এবং 2020 সালে কানাডার জাতীয় দলে অভিষেক হয়ে যায় তার। বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগ ক্যাভালরি এফসিতে খেলছেন। এরই মধ্যে তিনি এফসির হয়ে প্রিমিয়ার লিগ শিল্ড জিতেছেন, 179টা ক্লাব ম্যাচ খেলেছেন, 1টা গোল, 6টা অ্যাসিস্ট, বিকজ অবভিয়াসলি তিনি আসলে ওই মিডফিল্ডার যে পজিশনে খেলে থাকেন সেটার জন্য। এবং তার যদি আমি টাইমলাইনটাই যদি একটু যাই, টাইমলাইনটা হচ্ছে যে গত 2রা মে বেসিক্যালি তিনি, তার আগে থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনা ওঠে, এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন যোগাযোগ করতে থাকে। 2রা মে কানাডার টরন্টোতে তিনি হাই কমিশনে পাসপোর্টের জন্য আবেদন করেন। 72 ঘন্টার মধ্যে তার এই পাসপোর্ট তৈরি হয়। এরপর তিনি কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র নেন, তারপর ফিফাতে আবেদন করা হয়, এবং সবশেষে ছাড়পত্র পেয়ে যান, এবং এখন তিনি খেলার জন্য প্রস্তুত। এই হচ্ছে সামিত সোম। বাট এই যে আমরা এখন আস্তে আস্তে যে দিকটা এগোচ্ছি, আপনি বলছেন এশিয়ার কাপে কোয়ালিফাইং, বা বাংলাদেশের ফুটবল নিয়ে কি তার মানে এখন আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি এরকম প্রবাসী ট্যালেন্টদের উপরে তাদেরকে, এবং এটা ভালো বা খারাপ, যদি আপনার কাছে কোনো কমেন্টস করতে চান এ নিয়ে? না, এখানে আমি খারাপ তেমন কোনো কিছু দেখছি না। সারা পৃথিবীতেই কিন্তু এরকম হচ্ছে, এবং যারা প্রবাসী বলবো না, আমাদের দেশি প্লেয়ার হয়তো পাসপোর্ট নিয়ে অন্য দেশে থাকে, বাট এখন পাসপোর্ট করে আমাদের এখানে খেলছে, আমাদের দেশেরই প্লেয়ার, এবং তারা যে নিজের আগ্রহ দেখাচ্ছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হামজার মতো একজন প্রিমিয়ার লিগের প্লেয়ার যখন আসলে এখানে খেলছে, তখন কিন্তু মানুষের ভিতরে অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে। হামজা খেলার পরে সমিত কিন্তু নিজেই আসলে এখানে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে, এবং আরও অনেক প্লেয়ার রয়েছে, ইম্পর্টেন্ট প্লেয়ার রয়েছে, যারাও কিন্তু এখন এখানে খেলার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করছে। এটা আমি বলবো যে ইট ইজ গুড সাইন, এবং এইটা যদি কন্টিনিউ থাকে, আমার কাছে মনে হয় যে প্রসেসটা যদি ঠিক থাকে, আমার মনে হয় যে হয়তো রিসেন্টলি যে আপকামিং আমাদের যে টুর্নামেন্টগুলো আছে সেখানে ভালো করার সুযোগ আছে। আর এট দ্য সেম টাইম দেখেন যেটা হয়েছে যে অনেকে হয়তো চিন্তা করছে যে প্রবাসী প্লেয়াররা বা আমাদের দেশের প্লেয়াররা আসলে লোকাল প্লেয়ারদের পর, আমি এটা কখনো দেখি না। আমি বরং এখানে একটা হেলদি কম্পিটিশন তৈরি হবে, আমাদের প্লেয়ারদের পারফরমেন্সের আমার মনে হয় যে একটা বড় উন্নতি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কারণ হামজার সাথে যতক্ষণ আপনি অন দ্য ফিল্ড আপনি যখন পিচ শেয়ার করবেন, তখন তার অ্যাপ্রোচগুলি কিন্তু আপনি শিখবেন, সে কোন ওয়েতে খেলছে, কোন প্যাটার্নে খেলছে। অ্যাট দ্য সেম টাইম সমিত সোমো, তখন কিন্তু অনেক কিছু শেখা থাকবে ডেফিনেটলি। এর মধ্যে আমরা দেখেছি বাংলাদেশের ফুটবলাররা দারুণভাবে তাদের গ্রহণ করেছেন, বেশ পজিটিভ ফিডব্যাক আছে। ফার্স্ট ম্যাচ এর মধ্যে হয়ে গেছে, সেকেন্ড ম্যাচ হবে। তবে তার আগে আমরা এই পাওয়ার প্রেজেন্স কাউন্টার অ্যাটাকের শেষ দিকে চলে এসেছি। আমরা একটু সোশ্যাল মিডিয়ায় নজর দেবো, যেটা বলছিলাম কে কি বলছেন। ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়ায় ফুটবলের যাকে মোটামুটি সবচেয়ে বেশি ফলোয়ার বলা যায়, ফুটবলার না হয়েও ফ্যাব্রিজিও রোমানো, তিনি আসলে অনেকগুলো টুইট করেছেন। তার মধ্যে একটা হচ্ছে পেদ্রির একটা কমেন্টস আমি দেখতে পাচ্ছি। তিনি লিখেছেন যে UEFA should look into this referee, some things cannot be understood। অর্থাৎ পেদ্রিও যথারীতি রেফারিং নিয়ে অভিযোগ জানিয়েছেন। লামিন ইয়ামাল তিনি তার পোস্ট দিয়েছেন, একটা হতাশার ছবি দিয়ে শুয়ে আছেন, এবং সেখানে তিনি কমেন্টস করেছেন যে আসলে
তিনি চেষ্টা করেছেন, জেতাতে পারেননি দলকে। একই সঙ্গে সবচেয়ে বেশি বিপাকে আছেন রোনাল্ড আরাউহো, তাকে ইনস্টায় তার কমেন্ট বক্স ডিঅ্যাক্টিভেট করে দিতে হয়েছে। এর আগেও এরকম ঘটনা ঘটেছিল 2023-এ, যখন তার ভুলের কারণে বলে মনে করা হয় যে বার্সা ম্যাচটি হেরে গিয়েছিল পিএসজির কাছে। বার্সা ফ্যানরা তার উপর প্রচুর হেট কমেন্ট, একই ঘটনা এই ম্যাচের পরেও ঘটতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় আমরা আরও যেটা দেখছি যে লাউতারো মার্টিনেজ তার একটা সেলিব্রেশনের ছবি পোস্ট করেছেন। আর্জেন্টাইন ফ্যানরা অনেক খুশি হবেন নিশ্চিতভাবেই। এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের। আচ্ছা, শামিদ সোমকে নিয়ে বাংলাদেশের রাশেদুল ইসলাম একটা পোস্ট করেছেন যে আমরা কেউই তাকে চিনতাম না, তার বাংলাদেশি সত্তা খুঁজে বের করেছেন। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো কিছু তরুণ ফুটবল পাগল ছেলে আপনার চোখে যারা ফেসবুক সমাজ, তিনি তাদেরকে মনে রাখার কথা বলেছেন। আচ্ছা, আজকের ম্যাচ নিয়ে আমরা দেখতে পাচ্ছি আর্সেনালের প্যাট্রিক ভিয়েরা লিখেছেন যে তিনি বিশ্বাস করেন আর্সেনাল ক্যান কাম ব্যাক। আর্সেনালের নিউজ চ্যানেলেও এরকম কমেন্টস করা হয়েছে, নিজেদেরকে শুভকামনা তারা জানিয়ে পোস্ট করেছেন। সো আমরা একটু আপনাদের এই কাউন্টার অ্যাটাক শো নিয়ে কমেন্টস জানতে চেয়েছিলাম এবং অনেকেই আসলে কমেন্টস করেছেন, প্রশ্ন করেছেন। আমরা এবার সেই প্রশ্ন উত্তরে যাব। জাহিদ হাসান, এমএলএ এবং আমি দুজন মিলে এই জায়গাটায় আসলে আর আমরা কেউ হোস্ট গেস্ট না, আমরা দুজন মিলে এই প্রশ্নগুলো নিব। আপনি কি পেয়েছেন প্রশ্নগুলো? হ্যাঁ, আমার কাছে একজনের কোশ্চেন করেছে, আমার এবং আপনার দুজনের কাছে। ওকে, আমি দেখছি তিতুমির ভাই এবং এমিলি ভাই, আমরা আপনাদের দুজনের কাছে একটা জিনিস খুব জানতে ইচ্ছে করতেছে। আজকে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লিগে বার্সেলোনা ম্যাচ হবার প্রধান কারণ আরোহর বাজে ডিফেন্ডিং কিনা? ওকে, আমরা এটা বার্সা ফ্যানের কাছ থেকে উত্তরটা নিতে, যেটা আপনার প্রশ্ন ভাই প্লিজ। না, আমার কাছে যেটা মনে হয় যে দেখেন, আরোহণ আমার পরে তো আসলে গোল কনসিড করেছে এবং সেখানে যদি আপনি দেখেন আরোহর কিন্তু ভুল অবশ্যই ছিল। যখন আপনি সবাই অ্যাটাকে যাবে তখন আপনার যে সেন্টার ব্যাগের যে কাজটা, আপনার তো গোল করার জন্য আপনাকে সেই দায়িত্বটা দেয়নি। আপনার কাজ হচ্ছে ডিফেন্সিভ লাইনটা ব্লক করা এবং আপনার যে ডিফেন্সিভ লাইন তারা শেপটা ঠিক আছে কিনা, সিকিউরিটি ঠিক আছে কিনা। বাট আপনি যদি থার্ড গোলটা দেখেন ইন্টার মিলানে, তখনও কিন্তু আরোহকে কিন্তু সে তার যা পজিশনে আসতে পারেনি, যার কারণে কিন্তু গোলটা কনসিড করেছে। ডেফিনেটলি যখন আপনি গোল কনসিড করবেন তখন ডিফেন্ডারদের তো আসলে আপনার ওই দোষগুলি আসবেই। তো এরকমের আসলে আমার কাছে মনে হয় যে বার্সেলোনার এই জায়গাতেই কিন্তু তারা ম্যাচটা হেরে গিয়েছে। রাইট, ওকে। আর কোনো প্রশ্ন কি আপনি নিতে চান? না, এবার আপনি একটা নাম আমাকে দিচ্ছেন, ওকে। আচ্ছা, একজন আর্জেন্টাইন ফ্যান প্রশ্ন করেছেন, এখন আমার হাসা উচিত নাকি কান্না করা উচিত, ডিসিশন নিতে পারছি না, ম্যাচের রেশ কেটে যাওয়ার আগে উত্তরটা দিলে ভালো হয়। আর্জেন্টাইন সাপোর্টার, মানে তিনি ওই যেটা বলছিলেন, তার মানে তিনি বার্সার ফ্যান প্রবাবলি, আমি ধরে নিচ্ছি। বার্সা হারাতে কষ্ট পেয়েছেন, কিন্তু লাউতারো মার্টিনেজ গোল করেছেন, জিতেছেন, সেই কারণে তিনি আনন্দ পাচ্ছেন। আমি জানি না ভাই আপনার যেটা মন চায়, কারণ আসলে অনেক সময় ন্যাশনাল টিম এবং ক্লাব আসলে এক একজন এক একটা সাপোর্ট করে থাকতে পারেন। বাট আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শেষ করব। মোহাম্মদ কায়েস মোল্লা এই প্রশ্নটা করেছেন এবং এটা অবশ্যই আমি এমএলএ ভাইয়ের জন্য এই প্রশ্নটা দিতে চাই। তিনি সেই প্রশ্নটা হচ্ছে যে বর্তমানে যে লিগ হয় সেটা কি ঢাকা প্রিমিয়ার লিগ করা যায় কি না, আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা হবে সেটা প্রতিটা বিভাগের একটা করে টিম দিয়ে, যেই ক্লাবগুলোর মধ্যে বয়সভিত্তিক দলও থাকবে, তাহলে অনেক খেলোয়াড়ও উঠে আসবে। কি বলবেন? না, ইটস ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি দেখেন আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামে যেটা খেলছে আর কি, এটা ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে খেললে হয়তো ঢাকার যে ক্লাবগুলি আছে তারা খেলবে। বাট আপনি যে 8টা যে বিভাগ রয়েছে তাদেরকে নিয়ে আপনি হয়তো একটা বড় করে টুর্নামেন্ট করতে পারেন, টুর্নামেন্ট বা লিগ সিস্টেমেই করতে পারেন। তখন কি হবে, তখন আপনার ওই ডিস্ট্রিক্ট বা বিভাগে যে প্লেয়াররা আছে তারা কিন্তু খেলার সুযোগগুলি পাবে। যেটা হয় যে আমাদের ডিস্ট্রিক্ট লিগে আসলে কি হয় বা বিভাগীয় টুর্নামেন্টগুলি ঠিকঠাক হচ্ছে কিনা, সেইটা কিন্তু একটা বড় কনসার্নের ব্যাপার। এবং যার কারণে কিন্তু দেখবেন যে আমাদের এখানে যে প্লেয়াররা খেলছে, প্লেয়ার আছে বাট কোয়ালিটি প্লেয়ার কম। তো এর কারণ হলো যে আমাদের পাইপলাইনে আসলে প্লেয়ার নেই। সো ওই লিগগুলি খেলে দেখা যায় যে ওখান থেকে কিছু প্লেয়ার, আপনি ট্যালেন্টেড প্লেয়ার হয়তো পেতে পারেন। এটাই ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ওকে, আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি। ইনফ্যাক্ট শেষ করে দিতে চাই আমাদের ফুটবল নিয়ে অনফিল্ডের এই নতুন শো পাওয়ার প্রেজেন্স কাউন্টার অ্যাটাক। আজকে আমাদের সঙ্গে ছিলেন জাহিদ হাসান, এমএলএ, থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই বার্সা উইল কাম ব্যাক। আপনাকে ধন্যবাদ, অনফিল্ডকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। সো আমাদের নিশ্চয়ই পরবর্তী পর্বে আবারও আমরা হাজির হয়ে যাব খুব শীঘ্রই। আপনাদের একটু কমেন্টস জানতে চাই, কি ভালো লেগেছে, খারাপ লেগেছে, আমরা কি করতে পারি, কি দেখতে চান, কি শুনতে চান এই শোতে, কাকে দেখতে চান সেটাও জানিয়ে যেতে পারেন। আজকের মতো বিদায়, বাই বাই, টাটা।